অদ্বিতের পাঠশালায় সবাইকে স্বাগত। আজ আমরা একটা ভিন্ন স্বাদের গল্প শুনব, আর এমন একজনের গল্প আমরা শুনব তার অবদান আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে অনস্বীকার্য। তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার সরল ভাষায় সাহিত্যকে এক অনবদ্য রূপ দিয়েছেন। আমরা যেন নতুন করে চিনতে শিখেছি। দেবদাস, পরিণীতা, বিরাজবউ, বর্দি এসব হলো তার কালজয়ী সৃষ্টি। তারই লেখা আর এক অনবদ্য সৃষ্টি হচ্ছে লালু, যেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আর সেই গল্পটি আমি শোনাব। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকালের পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখবার, জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দিতে হবে, সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসবেন, ও আর এই উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, আমার নিজেরই কখনো মাস্টার ছিল না। আমি নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করে বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার। সে যাত্রায় লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল মায়ের ওপর ভীষণ চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো দেবেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূর আসতে রাজি নন। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে তার মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেব তার পায়ে ধুলো দেবেন, বাড়িটা পবিত্র হয়ে উঠবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা সব তৈরি হয়ে এলো। গুরুদেব যে শোবেন, এই ঘরেরই একটা কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমন বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলেন। সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুজেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির ওপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইস, ছাদটা দেখছি এ কোণ থেকে ও কোণ পর্যন্ত সব ফেটে গেছে। আবার শুলেন।
আবার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জলটা মুছে খাটটা টেনে নিয়ে গিয়ে আর এক ধারে গেলেন। কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার আর জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাটাও তো বিপজ্জনক। কী জানি, ফাটা ছাদ যদি ভেঙে মাথার ওপর পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার আর জো কি? কোথায় চাকর বাকর? কোন ঘরে শোয় তারা? কিছুই তো জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারও কোনো সাড়া মিলল না। একাধারে একটা বেঞ্চি ছিল। লালুর বাবার গরিব মক্কেল যারা, তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরে বাতাস বৃষ্টির ছাটের আমেজ রয়েছে। শীতে গা শিরশির করে। কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি এবং দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন এবং রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের আর অবধি রইল না। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট দুই। অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন কোনো বীর পুরুষ কেউ নেই। যেমন তাদের জ্বলুনি তেমন তাদের চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার ঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গা দরদর করে ঘামছে। ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতন্ত বালকোচিত হবেন ভেবে বিরত হইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তারই ছোটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারি নে। বলেই বারান্দায় একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসলেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আন না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, তবুও মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু এ কী ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজা আহ্নিকের জিনিসপত্র সব এলোমেলো স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকার মানুষের মতন কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন। তারপর
ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে, ভাবনায়, লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানেই নিয়ে যায় সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে, পালিয়ে এলাম বাইরে। কিন্তু তাতেও কি আর রক্ষা আছে মা? পঙ্গপালের মতন ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ওধার ছুটে বেড়াই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই। বহু প্রয়াস, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের ওপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোই যাকগে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সবেমাত্র নিচে নেমেছেন। স্ত্রীর কাণ্ড কারখানা দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেললেন প্রায়। হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আমি আজই গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে চোখে দেখোগে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দস্যি ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললেন, লালু বাবু কোঠি মে নেহি হে। আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বউ। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। যেন বোধহয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুলটা ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু, তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত। তার কাজ জুটে গেল। তারপর কলেজের পথে প্রায়ই দেখতে পেতুম লালু ছাতা মাথায় দিয়ে জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তাঘাটে ছোটোখাটো মেরামতির কাজ করছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামনদিস্তার ডাঁটি, একটা নড়ুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কোনো কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চিনাবাদাম ভাজা খাইয়ে দিল। বছরের পরে বছর যায়।
সকলে বড় হয়ে উঠলাম। জিমন্যাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধহয় জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত। সবার বিপদে সে সকলের আগে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখার মতন এর মধ্যে এমন অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথার থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়িতে কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবার তো মাথায় হাত। এখন উপায় কি? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যাবে। কে একজন বলল পাঠা কাটতে পারে লালু। এমন অনেক সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল। বলল, না না, কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে। লালু বললে, হয় হোক গে, ছোটোবেলায় ও কাজ করেছি, এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে আর কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করা লালুর সাধ্য নেই। লালুকে দেখে চাটুর্য মশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলে মা মা রবে প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বত্থিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে গেল। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম নিবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সাড়া থেমে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফোরিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের তো শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাড়াটা মাথার ওপরে বারবার ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা? সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাড়িকাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাড়ের খাড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়মুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারো গলা, কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আর একজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্য কই? পুরুত কোথায় গেল? পুরুত রোগালোক, সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন।
তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো, হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্রমুষ্টি, তাতে ডান হাতে খাড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু, স্থির হয়ে চেয়ে দেখ, আমি পাঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে। চলো, তোমাকেই বলি দেব, মায়ের আদেশ। চাটুর্যে ডুকরে কেঁদে উঠলেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মা যে জগৎ জননী। লালু বললে, জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে? বলো। চাটুর্যে কাঁদতে কাঁদতে বললেন, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন না। মায়ের সম্মুখে 3 সত্যি করে বলছি, আজ থেকে আমার বাড়িতে বলি নিষিদ্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বলল, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে। গুরুদেব, সে কই? এই বলেই সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছন এবং থামের আড়াল হতে 2 বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সেসব দেখ অদ্ভুত। লালু নিজেকে আর সামলাতে পারল না। হা 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 করে হেসে সে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো আর বুঝতে বাকি রইল না, খুন চাপাটাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5-এর মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি। তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচইয়ে কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো না খাওয়াই তবে আমার নাম মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, 7-8 দিন তার খোঁজ আর কেউ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে সে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলাহোটার নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে ও পাড়ায় আর মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক খুব দুরূহ হতো মেলা। কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না। গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হলেও তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা 2 পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জন কয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজদারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যকর্ম সংসারে যে আর নেই। আমাদের দলের মধ্যে লালু ছিল একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষে পেল না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছোটবেলায় পড়েছিলাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি আর দেখিনি। রাত্রি আন্দাজ 8টা। দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গেই সে চাহনির তুলনা হয় না।
এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিতমশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে? কেউ কিছু বলার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিতমশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ, হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিতমশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু? নিশ্চয়ই দেবো পণ্ডিতমশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্ত মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিতমশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেকটা দূর, প্রায় ক্রোশ 3। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই মানা জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারের দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটাকে এপারে নিয়ে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে তো আশ্রয়ও কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত নেই। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার শো শো শব্দ কানে এলো। ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা গায়ে এসে সকলেরই পড়ল। কি করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিল তার আর ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি সেখানে এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে। কিন্তু ডোমেদের তো দেখা নেই। গোপাল খুড়ো বললেন, ও ব্যাটারা ওই রকমই, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বলল, কিন্তু লালু তো এখনো ফিরল না, সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বলল, ওটা তো ওই রকমই। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কিনা। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যিই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলোকে নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটলেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুলো ভিজলে তো চুপসে যায়, ফুলবে কেন? খুড়ো রাগ করে বললেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বওয়া প্রায় শেষ হয়ে গেল। নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, খুড়ো মরাটা যেন নড়ে উঠল। খুড়ো হাতের কাজ শেষ করেছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি? তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলল,
না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যিই মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে উঠলেন। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে? নড়ু বলল। ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে বলল, না না, নড়ুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি ওপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললো গো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললেন। সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গামাটিটি মেখে চান করে নাও। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন। বুঝলেন, এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। এই রাত্রে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব সে অগ্রাহ্য করল। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না, সে হবে না। ওর মা শুনতে পেলে আমার আর মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। লালুর মতন সাহসী এ সমাজে সত্যিই খুব দরকার।